রোড রাইডার্স RRZ এর সব সেরা সেরা স্টান রাইডারদেরকে নিয়ে আমরা যাচ্ছি নোয়াখালীতে, কারণ নোয়াখালীতে রোড রাইডার্স RRZ এবং NRZ এর মোটর বাইক স্টান শো আছে। এক্স্যাক্টলি ঢাকা থেকে এই শীতের সকালে আমি রওনা হয়ে গেছি নোয়াখালীর উদ্দেশ্যে, সাথেই থাকুন। তো বেসিক্যালি রেডি হওয়ার ঢং করতেছিলাম, তো টুকটাক সবকিছু গুছানো হয়ে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যে বেরোবো। রেডি কম বেশি সবাই জানেন যারা আমার আগের ব্লগ দেখছেন যে আমরা আসলে বের হচ্ছি নোয়াখালীর উদ্দেশ্যে। তবে আপাতত আমরা এখন বের হচ্ছি রাব্বির বাসার উদ্দেশ্যে, কারণ ওইখানে আমাদের হায়েস এবং পিক আপ ওয়েট করতেছে। আর পিক আপে আমরা আমাদের স্ট্যান্ডার্ড বাইকগুলো উঠাই দিব, আর হায়েসে উঠাই দিব স্ট্যান্ড রাইডারদেরকে। আর আমি যাচ্ছি আমার 13 জিবির সাথে। কই যাচ্ছ? আমার পচা লাগতেছে। কে বলছে তোমার পচা লাগতেছে? রাত 4টা বাজে আমাদের কল টাইম ছিল। প্রত্যেককে কল টাইম দিয়ে বলে দেওয়া হয়েছে রাত 4টা বাজে রাব্বির বাসায় যেন সবাই থাকে। সবাই আলহামদুলিল্লাহ রাত 4টার মধ্যে চলে আসছে, কারণ আমাদের ছেলেপেলে মানে RRZ এর ছেলেপেলে টাইম নিয়ে একটু কনসাস। আর যখন তারা কোনো বাইরে ট্রাভেলে যাচ্ছে মানে ট্যুরে যাচ্ছে, আর সেটা যদি হয় স্টান শো ট্যুর, তাহলে তো কোনো কথাই নেই। তো নীল এখানে গিফট দিয়েছিল, সবাই খুব ঘুরে ঘুরে দেখতেছিল। এই পিক আপটাতে করেই আমাদের স্টান্টের বাইকগুলো যাবে। আমরা খুব যত্ন করে বাইকগুলো উঠাইতেছিলাম, কারণ স্টান্টের বাইকগুলার একটু ক্ষতি হলে আমাদের কষ্টটা একটু বেশি লাগবে। আসলে শুধু স্টান্টের বাইক না, অন্যান্য বাইক হলেও আমাদের খুব বেশি কষ্ট লাগতো, কারণ বাইক একটা ছেলের ইমোশন, একটা মহব্বত, অন্যরকম একটা জায়গায় কাজ করে। তো স্টান্টের বাইকগুলো আমরা ঠিকঠাক মতো টাইট করে বেঁধে দিছি, এবং এখানে দেখেন রোড রাইডার RRZ এর সিম্বল আঁকা, RRZ এর বানানো প্রোডাক্ট। তো পিক আপ রেডি করার পরে বাইকগুলো টাইট করে ওখানে বাঁধার পরে সবাই আসলে গাড়ির দিকে যাচ্ছিল, কারণ সবার প্রিপারেশন এখন গাড়িতে উঠা ঘুম দিবে। যাই হোক, সবাই গাড়িতে খুব আরাম সারাম করে বসতেছে। রাব্বি খুব বয়ান দিতেছিল, কারণ সে আর্জেন্টিনার অনেক বড় ফ্যান। তো যাই হোক, অবশেষে আমরা গাড়ি বিদায় দিয়ে দিলাম। আমাদের পিক আপটাও চলে গেছে, এবং আমাদের স্টান রাইডাররা এই হায়েসে করে চলে যাচ্ছে নোয়াখালীতে স্টান শো এর উদ্দেশ্যে। তো সবাইকে বিদায় দেওয়ার পরে আমি আর সোহেল বসেছিলাম। সোহেল আর আমি কোনো মতে এই রাতের অন্ধকার না, বেসিক্যালি সকালের ফার্স্ট লাইট অল্প অল্প দেখা যাচ্ছিল। আর এই সময়টুকু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ আসলে এই সময়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য অন্য কোনো সময়ের সাথে আসলে কম্পেয়ার করা যায় না। তো একদম ফার্স্ট আওয়ারে আর্লি মর্নিংয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি। স্টান শো তো আছেই, পাশাপাশি শীতের দিনের হাইওয়ে রাইডের ফিল্ডটাও আমি নিয়ে নিলাম, যার কারণে আমি আসলে 13 নিয়ে নিছি। এখানে আমি টোল দিয়ে দিছি। টোল দেওয়ার পরে আমরা বের হয়ে যাই। ভরপুর কুয়াশা ছিল, আর এই কুয়াশাতে রাইড করার মজাটাই আলাদা। যারা আসলে শীতের দিনে ট্রাভেল করেন তারা বুঝতে পারবেন। হট করে মনে পড়লো যে আমার আসলে গ্লাভসই নেওয়া হয় নাই, কারণ গ্লাভসটা ম্যাডামের ব্যাগে রাখছিলাম। ম্যাডামের ব্যাগে তো রাখার পরে ম্যাডাম তো গাড়িতে চলে গেছে। প্রথমে ভাবছিলাম শীতের সকালে রাইডটা অনেক বেশি কষ্ট হবে, কিন্তু দেখতেছিলাম যে না, কারণ জ্যাকেটটা অনেক ভালো সাপোর্ট দিচ্ছিল। তো যেতে যেতে আমি আসলে আমাদের পিক আপটা দেখে ফেলি, যে পিক আপের মধ্যে আমাদের স্ট্যান্ডের গাড়িগুলো রাখা আছে। তো খুব সুন্দর লাগতেছিল ব্যাপারটা, যদিও আসলে বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না, যার কারণে তেরপাল দিয়ে আমরা ঢাকি নাই। তো এইভাবেই ছিল। তো আমরা হাইওয়েতে রাইড করতেছিলাম। ঢাকা চিটাগাংয়ের যেই রাস্তাটা কুমিল্লার দিকে, রাস্তাটা এক সময় সবচেয়ে সুন্দর রাস্তা ছিল, কিন্তু এখনকার সময় খুবই বাজে অবস্থা। উঁচু নিচু বাঁকা তেরা, খুবই খারাপ অবস্থা রাস্তার। যদিও ভাঙা ভাঙা ছিল না, বাট প্রচুর পরিমাণে আসলে আমরা বাইকাররা যেটা বলি টিউমার, বাঁকা তেরা ছিল। তারপরও দেখেন সৌন্দর্য অফুরন্ত, সুবহানাল্লাহ। অনেক সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম, কুয়াশা কুয়াশা, ঠান্ডা ঠান্ডা। আর জ্যাকেটটা আমার খুব বেশি সাপোর্ট দিচ্ছিল। আমি যেটা অলরেডি আপনাদেরকে বলছি, জ্যাকেটটার উইন্টার লিনার লাগানোর পরে আমার কাছে মনে হচ্ছিল জাস্ট একটা কম্বল আমি গায়ে দিয়ে রাখছি। তো গুড মর্নিং, এক্স্যাক্টলি গুড মর্নিং। কারণ হইতেছে রাতের বেলা বেরোইছি, আমরা ভোর সকালে চলে আসছি। ইস্যু হইতেছে আমি আর সোহেল তো ঠান্ডা ঠান্ডা কুয়াশায় চালাইতেছিলাম, বাট মজার ব্যাপার হচ্ছে যারা গাড়িতে ছিল তারা নাকি বমি করতেছে। যাই হোক, খলিল ভাই একটু অসুস্থ হয়ে পড়ছে, তো আমরা একটু দাঁড়াইছি। তো গাড়ি আসতেছে, গাড়ি আসলে খলিল ভাইয়ের আমরা আমাদের 2 বাইকের এক বাইকে পিক করবো। তো আপাতত তারা আস্তে আস্তে একটা ছোট্ট চা খাওয়া যাক। আমি বেশি টানাটানি করি নাই, আস্তে ধীরে চালাইছি। আমরা এই ফুয়েল পাম্পে দাঁড়াই। ফুয়েল পাম্পে সোহেল আর আমি দাঁড়াইছিলাম। তো তারপরে আমাদের নয়ন ভাই চলে আসছে। নয়ন ভাই আমাদের সাথে নোয়াখালীতে যাচ্ছে বাইক বিডির পক্ষ থেকে। তো নয়ন ভাই বাইক বিডির পক্ষ থেকে এই ইভেন্টটা কভার করবে, যার কারণে আমাদের সাথে রাইডে যাচ্ছে। তো দেখেন ওরা সবাই চলে আসছে। হুট করে উকি দিয়ে দেখলো একটা মেয়ে, এত সুন্দর মেয়ে কোথেকে আসলো? ও না, পরে দেখি এটা আমার বউ। যাই হোক, তারা চলে আসছে, মজা করতেছিল। সে নিজেও ব্লগ করতেছিল। তার ব্লগে আরো ডিটেলস আপনারা দেখতে পারবেন। টুকটাক করে আমরা কিছু ছবি উঠাই। ছবি উঠানোর পরে আমরা আবার ওইখান থেকে রওনা দিই। ওই যে তারা চলে যাচ্ছে আবার গাড়িতে, যারা টুকটুক করে গাড়িতে যাচ্ছে, সে আমাকে বিদায় দিয়ে দিল, হাই আল্লাহ হাফেজ। এরপরে আমরা খলিল ভাইকে নিচে নামায় রাখছি বলতে খলিল ভাই এখন আমাদের সাথে বাইকে যাবে। এই যে দেখেন এত সকাল হয়ে গেছে, সূর্যও দেখা যাচ্ছে চাঁদের মতো ছোট্ট একটু, কিন্তু সূর্যের আলো কিন্তু আসতে পারতেছে না। এই ভরপুর কুয়াশায় আমরা আসলে উইন্টারের রাইডটা
এনজয় করতেছিলাম আলহামদুলিল্লাহ। ছুটির দিন হওয়া সত্ত্বেও অতটা রাশ ছিল না হাইওয়েতে। ওই যে দেখেন সূর্যটা একটু ছোট্ট করে দেখা যাইতেছিল, একদমই সূর্যের আলো নাই। আবারও যেতে যেতে আমাদের পিক আপটা সামনে চলে গেছিল, পিক আপটা সামনে পড়ে গেল। তো পিক আপটা দেখতে দেখতে আমি আসলে আগাইতেছিলাম পিক আপের সাথে। অনেকে হাইওয়ে রাইডে একটা রাশ নেয়, একটা স্পিড নেওয়া ট্রাই করে, বাট এই জিনিসটা আমার একদমই পছন্দ না। আমিও সবসময় একটা এভারেজ স্পিডে রাইড করা ট্রাই করি। যদিও হাইওয়েতে আমার খুব বেশি এক্সপিরিয়েন্স নাই, বাট যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলতে পারি হাইওয়েতে আসলে রাশ নেওয়ার মতো কিছু নাই। আপনি একটা এভারেজ স্ট্যান্ডার্ড স্পিড মেনটেন করলে খুব ইজিলি রাইড করতে পারবেন, ইজিলি ট্রাভেল করতে পারবেন। যার কারণে আমার মনে হয় যে হাইওয়েতে খুব বেশি রাশ নেওয়ার কোনো প্রয়োজন নাই, কেউ রিস্ক নেবেন না, কারণ হাইওয়ের ঝুঁকিটা কিন্তু আরেকটু বেশি। যেমন অনেকে মনে করেন এরকম ট্রাক ট্রুকে চিপা চাপা দিয়ে গ্যাপ মারি, বাট আমি আসলে এখানে চালাইছি, স্পিড র্যাম্পিং করে বের হয়ে গেছি, বাট আপনি খেয়াল করে দেখেন একদম সফটলি। এই ধরনের রিস্ক নেওয়া যাবে না, খুবই সেফলি চালাতে হবে। তো টুকটাক করে আমরা আসলে কুমিল্লায় চলে আসছি। কুমিল্লার মায়ামি আমার একদমই পছন্দ না, কিন্তু তারপর একটা পপুলার পয়েন্ট, যার কারণে এখানে এসে দাঁড়াইছি। বেসিক্যালি এখন বাজে হইতেছে প্রায় 8:25, আমরা কুমিল্লায়। বাট বিশ্বাস করেন এখন পর্যন্ত কোনো রোদ নাই, ভরপুর কুয়াশা, চিনচিন একটু একটু কুয়াশাও পড়তেছে মুখ দিয়া। তো ব্যাপারটা মজা, ঢাকায় আসলে এতটা ঠান্ডা পাওয়া যায় না। তো আসলে স্টান্ট শো করতে করতে আমার মনে হয় একটা শীতের আমেজ আমরা নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের স্টান রাইডারদের জন্য ওয়েট করতেছিলাম, তারা এখানে এসে দাঁড়াবে, এরপর আমরা টুকটাক নাস্তা করব। বাট দাঁড়ানোর পরে এই হোন্ডার এডিভি স্কুটারটা আমার কাছে চোখে পড়ে। খুবই সুন্দর একটা স্কুটার এবং খুব পাওয়ারফুল একটা স্কুটার, এবং অবশ্যই ভালো একটা স্ট্যান্ডার্ড প্রাইসের, দামও একটু বেশি। তো দামের কথা বলতে বলতে হুট করে নয়ন ভাইয়ের জুতার দিকে আমার চোখ পড়লো। নয়ন ভাই জিজ্ঞেস করতেছিলাম যে ভাই জুতাটা কত। নয়ন ভাই একদমই বলতে চাইতেছিল না, কিন্তু আমি জানি জুতাটার দাম কত। জুতাটার দাম বাংলাদেশি টাকা 40,000 টাকা এক্স্যাক্টলি। তো স্টান রাইডাররা চলে আসছে। স্টান রাইডার আসার পরে তারা দেখলাম খুব আটসাট হয়ে নামছে, খুব আরামে তারা যাচ্ছে শীতের দিনে। আমার বউটা দেখেন একলা একলা বসে আছে, তার অনেক কষ্ট লাগতেছে। আসার পরে আমার হাতে ব্যাগ ধরে দিছে। বউরা চান্স পাইলে জামাইরা খালি ব্যাগ ধরা দেয় কেন আমি বুঝি না। আসলে তারা সারাদিন ব্যাগ টানতে পারে, কিন্তু চান্স পাইলে আমাদেরকে ব্যাগ কেন ধরা দেয় আমি বুঝি না। বলো, এই যে আমাকে ছাড়া তুমি ঘুরতে যাচ্ছ, ভালো লাগতেছে না? গাড়িতে বৈশা বৈশা যাচ্ছ, ঠান্ডা লাগতেছে না? তাহলে বলো বাইক ভালো? বাইক ভালো না, তোমার সাথে সবকিছুই ভালো না, আমি গাড়ি কিনবো না, বাইক ভালো, বাইক ভালো। না তুমি, আমি তোমার জন্য বাইক কিনবো, তুমি আমার জন্য গাড়ি কিনবা না? আপনারাই বলেন। নাস্তা খাইতে আসছে সবাই, সবগুলা খাদক বসে আছে খাওয়ার জন্য। আমরা আসলে দোতলায় বসছিলাম, কারণ নিচতলায় অনেক বেশি রাশ ছিল। তো দোতলায় বসার পরে আমাদের জন্য নাস্তা চলে আসে। আমরা পরোটা ভাজি সিম্পল নিছিলাম। হাইওয়ে এই রেস্টুরেন্টগুলোতে পরোটা ভাজি অনেক বেশি মজা হয়। সকালবেলা নাস্তাটা আসলে অনেক বেশি ভালো লাগে, যদিও আমি নাস্তা ততটা অভ্যস্ত না। নাস্তা খাওয়ার পরে আমি একটু চা নিয়েছিলাম। তো আমি চা নেওয়ার পরে দেখলাম টুকটাক সবাই চা নিতেছে, সবাই ফ্রেশ হয়েছে এবং সবাই খাওয়া দেয়া একদম ভরপুর। দেখেন সব খাওয়া দেয়া শেষ করে ফেলছে। এখন বাজে প্রায় 10টা। অনেকক্ষণ লাগায় আমরা পরোটা খাইছি। ব্যাপারটা হচ্ছে অনেক ভিড় ছিল বন্ধের দিন, যার কারণে। বাট এখনো ভরপুর কুয়াশা। সকালের নাস্তার ব্রেক দেওয়ার পরে সবাই আমরা আসলে খুব রিল্যাক্সে ঠান্ডার মধ্যে খুব আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে তর্ক করতে করতে আবারও রওনা দিচ্ছিলাম নোয়াখালীর উদ্দেশ্যে। তো এখন আমি আবার বাইকে উঠবো। বাইকে ওঠার পরে এখান থেকে বিদায় নিচ্ছিলাম। একটা এলাকার বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল, তাকে হাই বলে আমরা আবারও এই কুয়াশার মধ্যে রওনা দিই নোয়াখালীর উদ্দেশ্যে। এখন পর্যন্ত সান আসে নাই। আমার কাছে খুবই ব্যাপারটা অবাক লাগতেছিল। আমি ফার্স্টে ভাবছিলাম যে না, শুধুমাত্র এই সাইডটাতেই হয়তো এরকম শীত পড়ছে। পরবর্তীতে জানতে পারি যে না, ঢাকায়ও নাকি খুব বেশি শীত পড়ছিল 16 ডিসেম্বরে। তো আমরা এখান থেকে নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে ডান দিক দিয়ে চলে যাই। তো যেতে যেতে আসলে একটা বিয়ের গাড়ি দেখতেছিলাম। 16 ডিসেম্বরে বিয়ে করতেছে, সারা জীবন প্রত্যেক বছর তার অ্যানিভার্সারি ছুটির দিন থাকবে। ব্যাপারটা আসলে মজা, অনেকেই এরকম করে। আসলে অফিসিয়াল আসলে গভর্নমেন্ট যেই হলিডেগুলো আছে এই হলিডেগুলোতে বিয়ে করে বা কোনো ইভেন্ট রাখে, যার কারণে আসলে প্রত্যেক বছর সেম ডেতে আসলে ছুটি পাওয়া যায়। তো আমরা এখান থেকে আসার পরে ছোট্ট আরেকটা ব্রেক নেই। বাইকারদের ট্রাভেলের এই একটা মজা, যখন ইচ্ছা তখন ব্রেক দেওয়া যায়। বেসিক্যালি নয়ন ভাই প্রাকৃতিক ডাকে দাঁড়াইছিল, তো আমরাও তার সাথে দাঁড়াইছি আর কি। তো এখান থেকে আমরা হয়তো 30 থেকে 40 কিলোমিটার বাকি আছে চৌমোহনী, তার একটু পরেই মাইজদি। নয়ন ভাই একটু লজ্জা পাইছে, আসলে নয়ন ভাই না আমরা সবাই প্রাকৃতিক ডাকে দাঁড়াইছিলাম। এই ডোবায় দাঁড়াইছে সেতু ভাই, আগে কাজ সারছে, আমি মাত্র দাঁড়াইছি এদেরকে দেখা। বাইকারদের ট্রাভেলের এই একটা মজা, যখন ইচ্ছা তখন সেখানে দাঁড়ানো যায়। তো আর একটু রাস্তা বাকি আছে, দোয়া করেন যেন সেফলি পৌঁছাইতে পারি। আমরা কিছুক্ষণ দাঁড়ানোর পরপরই দেখি আমাদের সেই স্টান রাইডারদের গাড়ি চলে আসছে। সবাই কি ঘুম, আরে কি আরাম, ঘুমের মধ্যে একদম চোখ টোক লাল করে ফুলায় টোলায় ঘুম দিছে। এটা তো আসলে আরেক মজা। এই যে সে আমার ম্যাডামও ঘুমাইতেছিল, তো তাদেরকে উঠাই দিলাম। একটু ঘুম থেকে উঠে দেওয়ার পরে বললাম যে জেগে জেগে যাও, দেখে দেখে যাও। তো আমরা এখান থেকে রওনা দিচ্ছিলাম। তো নয়নবারে বললাম যে ভাই আমার ভেন্টিলেশনটা একটু খুলে দেন, যাতে আমি একটু কমফোর্টেবল হয়ে যাচ্ছে। আমি ভাবছি যে ঠান্ডা লাগবো, যার কারণে সব লাগাই দিয়েছিলাম। আর পরবর্তীতে এই বাতাস জয়মা আটকায় রাখে। তো এই জায়গাটার ভেন্টিলেশনটা জোস।
কুয়াশা এখন আর নাই, সান চলে আসছে। আমরা নোয়াখালীর অনেক কাছাকাছি চলে আসছিলাম। নোয়াখালী যাওয়ার জন্য এই বাইপাসের ডান পাশের রাস্তাটা, মানে আমরা কুমিল্লা থেকে পার হওয়ার পরে ডান দিক দিয়ে ঢুকছিলাম। এই রাস্তার অনেক সম্ভব সুন্দর ছিল, একদম নতুন কার্পেটিং করা জোস রাস্তা। কিন্তু তারপর এরকম জোস রাস্তায় রং রোড দিয়ে কিন্তু সবসময় আপনার জন্য ঝুঁকিপূর্ণ অটোরিকশা উল্টা দিকে চলে আসতে পারে, যার কারণে একটু সেফলি রাইড করতে হবে। আর এই বাজারের জোনগুলোতে সাদা করে দেওয়া হয় যেন আরো কন্ট্রোলে থাকে। আমরা চলে আসছিলাম নোয়াখালীর চৌমোহনী চৌরাস্তায়। তো নোয়াখালীর চৌমোহনী চৌরাস্তায় এসে আমরা এখানে দাঁড়াই, কারণ এখানে আমাদের সাথে আসবে দেখা করতে আমাদের এনকেবি। আরো একটু আছে, আমরা 4-5 কিলো দূরে আছি। আমরা এখন আছি চৌমোহনী চৌরাস্তা, মোস্ট প্রবাবলি মানে মাইজদি যাওয়ার একটু আগে। তো চৌরাস্তায় আছি, এখানে আমাদের বাপি ভাই আসতেছে, বাপি ভাইয়ের সাথে একটু দেখা করবো। আসলে রাতের বেলা জায়গা রাইড করাটা আসলেই ঠিক না। আমি এর আগেও বলছি, আবারও বলতেছি, আমি ছোট্ট একটু পাওয়ার ন্যাপ নিছিলাম, বাট আপনারা কখনোই করবেন না, কারণ যখনই সানটা চোখে পড়তেছে গোলা নিয়ে আসতেছে। তো এই জিনিসটা খারাপ। তো তারপরও একটু সানগ্লাসটা নামায় চালানোর চেষ্টা করছি। তো ব্যাপারটা হচ্ছে যে এটা একটু রিস্কি। তো রাত জাগবেন না যদি সকালবেলা রাইডে বের হন বা হাইওয়ে ট্রাভেলে বের হন, লং রানে যদি আপনি রাইড করতে চান। তো খলিল ভাই আপনার কেমন লাগছে? হ্যাঁ, হাইসের চেয়ে বাইক অনেক বেটার, কারণ খলিল ভাই হাইসে ওইটা কট খেয়ে গেছিল। তো এই জন্য উই লাভ মোটরসাইকেল। নন ভাই আমার জন্য একটা চা আনতেছিল, কারণ আমরা সকালবেলা একটু ঘুম ঘুম লাগতেছিল। ভাবি না থাকার কারণে চা তারা আমি আপনার সাপ্লাই দিতেছি, কারণ একটা তো এনকেবি হচ্ছে নোয়াখালীর আরেকটা টিম, যেই টিমটা আসলে ট্রাভেল করে, ট্যুর করে। তো নোয়াখালীর এই দুইটা টিমে আমাদের খুব কাছের। এখানে রঞ্জুমা আমাকে দেখতে পাচ্ছেন, এখনো বিয়ে করে নাই। তো আমরা সবাই খুব মজা করতেছিলাম, এখানে দুষ্টামি করতেছিলাম। আমরা আসলে দাঁড়াইছিলাম আসলে এখানে যেই 71 জাদুঘরটা আছে, এই 71 জাদুঘরে এখানে আসলে আমাদের 7 বীর শ্রেষ্ঠের ছবি দেয়া ছিল। এরপরে আমাদের চিন্ময় সরকার চলে আসে। চিন্ময় একদিন আগেই চলে আসছিল নোয়াখালীতে। চিন্ময় আসার পরে আমরা খুব বেশিক্ষণ এখানে দাঁড়াই নাই, কারণ সামনে আমাদের পিক আপ এবং আমাদের স্টান রাইডাররা আমাদের জন্য দাঁড়ায় ওয়েট করতেছিল। তো আমরা এখান থেকে কিছুক্ষণ আড্ডা মেরে এনকেবির সাথে কিছুক্ষণ সময় পার করে আমরা আবার রওনা দিয়ে দিই আমাদের স্টান রাইডারদের জন্য। তো স্টান রাইডাররা সামনে ওয়েট করতেছে, কারণ এখন পিক আপ থেকে বাইক নামাতে হবে এবং আমাদেরকে ফ্রেশ হইতে হবে, কারণ আমাদের বিকালে শো আছে। তো এই যে স্টান রাইডাররা অলরেডি দাঁড়ায় আছে। তো স্টান রাইডারদের দেখার পরেই আমি আসলে উকি মারি, আমার বউটা একলা বসে আছে। সে আসলে গাড়িতে খুব বেশি কমফোর্ট না, কারণ আমি জানি সে আমার সাথে সব জায়গায় কমফোর্ট ফিল করে। তো আমরা আমাদের হাইয়েস্ট থেকে শুরু করে টোটাল প্যানেলটাকে নিয়ে আসলে চলে আসি এবং হোটেলে উঠি। হোটেলটাও খারাপ না, স্ট্যান্ডার্ড ছিল, সব কিছু টুপটপ। আমার কাছে মনে হয় যে আসলে খুব লাক্সারিয়াস হোটেলের চাইতে ইম্পর্টেন্ট হইতেছে যে আমাদের সেফটি এবং কমফোর্ট, এই দুইটা হইলে হয়। তো আমরা আমাদের আসলে বাইকগুলো নামাইতেছিলাম এবং নামানোর পরে আমাদের ছেলে পেলে প্রিপারেশন নিচ্ছিল, কারণ আজকে আমাদের হবে মোটর বাইক স্টান্ট শো নোয়াখালীতে, নোয়াখালী রাইডার্সের সাথে 16 ডিসেম্বর উপলক্ষে। তো আমাদের সাথে থাকবেন। এই পরের ভিডিওতে আমরা যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে নোয়াখালীর আমাদের এর পরবর্তী সকল অ্যাক্টিভিটিস এবং আমাদের খাওয়া দাওয়া, নোয়াখালীতে ঘোরাঘুরি এবং রোড রাইডার্স RRZ এর মোটর বাইক স্টান্ট শো NRZ-এর সাথে। এই গ্রাউন্ডে আসলে আমাদের মোটর বাইক স্টান্ট শো হবে, টোটাল ইভেন্টটা এখানে হবে। এর পরের ভিডিওতে এই ইভেন্টের টোটাল ডিটেলসটাই থাকবে আপনাদের সাথে। তো রোড রাইডার্স RRZ-এর স্টান্ট শো এবং NRZ-এর স্টান্ট শো দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা ফলো দিতে হবে এবং শেয়ার দিতে হবে, এবং অবশ্যই আমার এই পরের ব্লগটা দেখতে হবে, কারণ এর পরের ব্লগেই থাকবে কিন্তু সবচাইতে বেশি ফান। কারণ প্রচুর পরিমাণে ক্রাউড হয়েছিল, নোয়াখালীর সকল বাইকাররা এখানে অ্যাটেন্ড করছিল এবং প্রচণ্ড পরিমাণে এক্সট্রিম স্টান্ট শো হয়েছে আমাদের এখানে। তো এই স্টান্ট শো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমি হাসান সিধু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন যদি আপনি আমাদেরকে সাপোর্ট করেন। আসসালামু আলাইকুম।